হ্যালো এভরিওয়ান, দি ক্যাপ্টেন্স এরিনা প্রেজেন্টস দি ক্যাপ্টেন্স শো উইথ ইবনুলের আজকের অনুষ্ঠানে আমাদের গেস্ট কে রয়েছে দেখতেই পাচ্ছেন। মিরাক্কেলের দি ফাইনালিস্ট ফ্রম নারায়ণগঞ্জ, রাশেদ ভাই। রাশেদ ভাই কেমন আছেন? আমি ভালো আছি। ইবনুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মিরাক্কেলের রাশেদ ভাই হিসাবে তো সবাই আপনাকে চেনে, এছাড়াও কি আপনার আর কোনো পরিচয় আছে? শুধু আফনান আহমেদ রাশেদ নামে চিনে, ভাইটা আপনি বলছেন। আর কোনো পরিচয় বলতে আসলে মিরাক্কেল আমার অনত একটা পরিচয়, আর এর বাইরেও পরিচয়টা আছে। মিরাক্কেলে যাওয়ার পূর্ব থেকে আসলে আমি স্ট্যান্ড আপ কমেডি চর্চা করতাম। দেশের একটা স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো ছিল এনটিভিতে, হাসো, সেখানেও আমি পার্টিসিপেট করেছিলাম এবং টপ পারফর্মারদের মধ্যে একজন ছিলাম। সো মূলত যদি টেলিভিশনের মাধ্যমে মানুষ চিনে থাকে সেটা হচ্ছে মিরাক্কেল বা হাসো স্ট্যান্ড আপ। বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে কন্টেন্ট নিয়ে কাজ করছি, কন্টেন্ট রাইটিং করছি, কন্টেন্ট কনসেপ্ট লিখছি, হোস্টিংও করছি। আপনারা হয়তো জানেন যে প্রথম আলোতে দুইটা জনপ্রিয় শো হয়, একটা হচ্ছে বাংলালিংক প্রেজেন্টস হাটে মাঠে, আর একটা হচ্ছে 3 নিবেদিত তো হচ্ছে ইফতার বাজার এরকম সামথিং। এটা তো বছরে 2-3 বার হয়ে থাকে, তো সেটা হোস্টিং করছি। এছাড়া হোস্টিং তো করছি আরেকটা শো যায় আমার ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টসে, সেটা হচ্ছে এক্সট্রা ভাইব। এই তো টুকটাক কন্টেন্ট নিয়ে কাজ করছি, আর এই তো বর্তমানে আপনাদের মতো ভাইদের সাথে আড্ডা দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, আপনার সম্পর্কে টুকটাক জানতে পারলাম এবং আজকে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। মেইনলি আমার আজকে মেইন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মিরাক্কেল নিয়ে, ঠিক আছে? তো নর্মালি আমি দেখি যে অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে অনেকেই মিরাক্কেলে যায়। সো আমার জানার ইচ্ছা যে মিরাক্কেলের জার্নিটা কিভাবে শুরু হলো অ্যাকচুয়ালি। মিরাক্কেলের জার্নিটা আসলে প্রথমে বলেছি আমি আসলে আগে থেকে স্ট্যান্ড আপ চর্চা করতাম। তো প্রাথমিকভাবে আমি আসলে বাংলাদেশের একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলাম। তো তখন চিন্তা আসলে ঠিক আছে, দেশের মধ্যে তো আমি আসলে স্ট্যান্ড আপ কমেডি চর্চা করছি, পারফরমেন্স করছি ক্লাবগুলোতে, দেখি দেশের বাইরে কোনো রিয়েলিটি শোগুলোতে নিজেকে জাহির করা যায় কিনা। সো সেই সূত্রেই সেই আগ্রহ থেকে আসলে মিরাক্কেলের মতো আসলে একটা প্ল্যাটফর্মে নিজেকে প্রেজেন্ট করার আগ্রহ প্রকাশ করি এবং আমি অডিশন দিই। অডিশন দেওয়ার মাধ্যমে আসলে সিলেক্ট হই, দেন আসলে মিরাক্কেলে পার্টিসিপেট করি। তো যারা আসলে বাংলা ভাষাভাষী স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে, তারা সবসময় চেষ্টা করে আসলে যে দেশের বাহিরে যদি কোনো রিয়েলিটি শোতে পার্টিসিপেট করে সেটা হচ্ছে মিরাক্কেল। সো আপনারা জানেন যে বাংলাদেশে অনেক 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 পারফর্মার আছে যারা আসলে এই মিরাক্কেলের মাধ্যমে আসলে দুই বাংলায় ভীষণ জনপ্রিয় হয়েছে। আমি যদি যাদের কথা একেবারেই না বললে না, তারা হচ্ছে আবু হেনা রনি ভাই, আনোয়ারুল আলম সজল ভাই, জামিল ভাই, ইস্তিয়াক ভাই সহ ফারজানা সগীর, শশী আপু থেকে শুরু করে আসলে অনেকেই। পরবর্তীতে দেখা যাচ্ছে আরমান ভাই, হৃদয় ভাই, কিংবা এখন বর্তমানে খুবই জনপ্রিয় পাবেল ভাই, তারা সবাই কিন্তু আসলে মিরাক্কেলে পার্টিসিপেট ছিল। সো মিরাক্কেল থেকে আসলে অনেকের স্টার্টটা হয়, অনেকে আসলে অভিনয়ের জগতে যায়, অনেকে আসলে মিডিয়া জগতে যায়, অনেকে আসলে ক্যামেরার সামনে কাজ করে, অনেকে পেছনে কাজ করে। যেহেতু আসলে আমার ইচ্ছা ছিল আসলে অবশ্যই আসলে এই চাকচিক্য জগৎটা একটু ঘুরে আসা, তো সেই সূত্রে আসলে আমিও গিয়েছিলাম মিরাক্কেলে। তো এই আগ্রহ থেকে আসলে মিরাক্কেলে শুরু। আচ্ছা, মিরাক্কেলে যখন আপনি চান্স পেয়েছিলেন, তারপর আপনার ইন্ডিয়া চলে যেতে হয়। তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি কোন জায়গাটায় আপনার থাকতে হয়েছে, কি করতে হয়েছে, কিভাবে জিনিসগুলো ফেস করেছেন, এই বিষয়গুলো যদি জানতে পারতাম। আচ্ছা, সো আপনারা জানেন যে মিরাক্কেলে যে অডিশনটা হয় সেটা যদি বাংলাদেশে হয়ে থাকে সেটা হচ্ছে ঢাকাতে হয়ে থাকে। মিরাক্কেলের জি বাংলার একটা টিম আসে, সাধারণত আমরা জানি যে শুভঙ্কর দা সং আসেন, যিনি আসলে মিরাক্কেলের পরিচালক। আরো জি বাংলার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে, যেমন হচ্ছে মীর ফালাক থেকে শুরু করে আরো অনেকেই আছেন, তারা আসেন এবং বাংলাদেশে যারা আসলে কোঅর্ডিনেটর করে তাদের মধ্যে বা তাদের সমন্বয়ে একটা টিম গঠিত হয়ে আসলে বাংলাদেশে অডিশনটা হয়। সো সেইখানে অডিশনটা দেওয়া, অডিশনের পরবর্তীতে আসলে ওরা যাদেরকে সিলেক্ট করে তাদেরকে ইনভাইটেশন লেটার পাঠায় যাতে আসলে আমরা দ্রুত আসলে ইন্ডিয়াতে যাতে পৌঁছে। কারণ আপনারা জানেন মিরাক্কেলের শোটার শুটিং কিন্তু ইন্ডিয়াতে হয়, সাধারণত কলকাতায় হয়ে থাকে আপনারা জানেন। তো এই ইন্ডিয়াতে তো যেতেই হবে, তো পাসপোর্ট করা, ভিসার জার্নিটাও আসলে খুব জটিল একটা বিষয়, কারণ অনেকগুলো প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয়। তো ইন্ডিয়াতে যাওয়ার পর যেটা হয়, আপনি বলতে চাচ্ছিলেন যে আসলে ইন্ডিয়াতে যাওয়ার যেই গ্রোমিং হাউসের কথাটা, আসলে তো গ্রোমিং হাউস ভীষণ মজার আবার প্যারারও। কেননা মানে আমরা যতটা স্ক্রিনে দেখি যে খুব মজা, খুব এন্টারটেনমেন্ট করছি, 5 মিনিট খুব শো করছি, অনেক কিছু বলছি, কিন্তু এই 5 মিনিটের পারফরমেন্সের জন্য কিন্তু আমাদেরকে প্রায় দিন রাত অনেক পরিশ্রম করতে হয়, কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়, মেন্টররা থাকে, মেন্টর আমাদেরকে হেল্প করে, কিন্তু আদৌ মূলত আসলে এই কন্টেন্টগুলো তৈরি করতে হয় নিজেদের। তো এই সারাদিন কন্টেন্ট নিয়ে কাজ করা, এই কন্টেন্ট নিয়ে ঘাটাঘাটি করা, কন্টেন্ট তৈরি করা, স্ক্রিপ্ট লেখা, জোকস তৈরি করা, তো সবকিছু মিলে আসলে বলা চলে একটা মানসিক চাপের মধ্যে যায় পুরো জার্নিটা। সো এর পরবর্তীতে তো আবার শুটিং এর আগ মুহূর্তে অনেক চাপ থাকে, আর যেহেতু একটা রিয়েলিটি শো কম্পিটিশন তো একটা বিষয় আছে, এবং দুই বাংলার পারফর্মাররা ভীষণ ভীষণ ট্যালেন্টেড থাকে, তারা খুবই ওয়েল পারফরমেন্স করে। সো সেই জায়গা থেকে একটা এক্সট্রা চাপ থাকে। সো
আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের শাস্তি। কেউ যদি আসলে স্বইচ্ছায় মানসিক শাস্তি নিতে চায়, অবশ্যই তাকে মিরাকেলে করতে হবে। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু আমার একটা জিনিস মাথায় আসে সবসময় নর্মালি, যে মিরাকেলে যারা যায়, হ্যাঁ, ওইখানে গিয়ে অ্যাকচুয়ালি আপনার থাকা খাওয়া, ঠিক আছে, প্লাস আপনার ধরেন যখন আপনার গ্রুমিং হচ্ছে, এই জোকস গুলা কি অ্যাকচুয়ালি আপনি নিজেই সবসময় তৈরি করতেন, নাকি যারা গ্রুমিং করতো মানে করাতো তারাও অ্যাকচুয়ালি এই জিনিসগুলো নিয়ে হেল্প করতো? অ্যাকচুয়ালি যেটা হয় কি, সেটা হচ্ছে যে মিরাকেলে তারাই সিলেক্ট হয় যারা আসলে কন্টেন্ট তৈরি করতে পারে। পারফরমেন্স এবং কন্টেন্ট এই দুইটার সমন্বয়ে ওরা আসলে পারফরমেন্সদের সিলেক্ট করে। সো দেখবেন বাংলাদেশে অভিনেতা অভাব নেই, কিন্তু কন্টেন্ট মেকারদের সংখ্যা আসলে খুব কম। তো সেক্ষেত্রে আসলে মেন্টররা গাইডলাইন করে যে কোন কন্টেন্ট গুলো আসলে টেলিভিশনে যেতে পারে বা ওই এপিসোডে যাওয়ার জন্য যোগ্য, আর কোন কন্টেন্ট গুলো আসলে ওই এপিসোডে যাওয়ার যোগ্য না, সেখান থেকে। তবে এই আদৌ কন্টেন্ট গুলো নিজেদেরই তৈরি করতে হয়। আর যেটা বলছিলেন যে থাকা খাওয়ার বিষয়টা, যেহেতু আসলে মিরাক্কেল একটা বড় একটা প্ল্যাটফর্ম, অনেক 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 স্পন্সর থাকে, তো আমাদের আসলে থাকা খাওয়ার এবং পোশাক কোনো কিছুতেই আমাদের চিন্তা করতে হয় না, সবকিছুই বিয়ার করে আসলে জি বাংলা। আর জি বাংলা এত সুন্দরভাবে আসলে বাংলাদেশিদের যারা পার্টিসিপেট থাকে তাদেরকে ট্রিট করে, কখনোই মনেই হয় না যে আমি আসলে একটা দেশ থেকে অন্য একটা দেশে আসলে একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করছি। মনে হচ্ছে যে না, এটা আমার আরেকটা ফ্যামিলি। আর তারা এতটা আপন করে নেয়, আমাদেরকে কোনো কষ্ট দেয় না। এবং এই যে আমি একটা সহজ কথা বলি, যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার যে যাতায়াতের খরচটা, সেটাও কিন্তু আসলে জি বাংলা বহন করে। তো সেক্ষেত্রে আসলে যেই কনফিউশন গুলো থাকলে, আর ওইখানে 6 মাস থাকতে হয়, 8 মাস থাকতে হয়, এতগুলো টাকাতে বিয়ার করতে হয় কিনা, হোটেল কোথায় থাকে, ওরা শুটিং এ কি ঝামেলা, না কোনো কিছু নিয়ে চিন্তা না, সবকিছু জি বাংলা থেকে। শুধুমাত্র পার্টিসিপেটে একটাই চিন্তা থাকে, জোকস জোকস এন্ড জোকস জোকস। মানে তার কাজ হচ্ছে খালি তুমি মাথার মধ্যে জোকস প্রডিউস করো, তোমার সব ধরনের দায়িত্ব আমরা নিয়ে নিব। হ্যাঁ, বিষয়টা এরকম। কিন্তু ওই দায়িত্বটাই সহজ, জোকস প্রডিউসারটাই কঠিন। আচ্ছা, তো যখন আপনি চান্স পেলেন অ্যাকচুয়ালি, তখন আপনি দেশে কি করতেন ওই সময়টায়? ওই সময়টা আসলে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমি তখন একেবারে ফার্স্ট ইয়ারে পড়তাম, হচ্ছে কিন্তু করোনার আগে ফার্স্ট ইয়ারে এই শেষের দিকে, তখন হচ্ছে করোনার আগে। তো আমি একটা মজার ঘটনা আছে, আপনি হয়তো বা জানেন যে আমার একটা বই ছিল মিরাকেল এক্সপ্রেস। সেই বইটা আসলে টোটালি মিরাকেলের জার্নিকে কেন্দ্র করে লেখা। তো ওই বইটার ভিতরে উল্লেখ আছে অলরেডি। সেটা হচ্ছে যে আমরা যখন মিরাকেলে গিয়েছিলাম তখন কোনো করোনা ছিল না। আমরা খুব ভেবেছিলাম খুব ঝাঁকজমক ভাবে আসলে মিরাকেল সিজন 10টা খুবই আবির্ভূত হবে। আমরা দেখেছিলাম সিজন 6 খুব হিট, 7 খুব হিট, 8 খুব হিট, 9 খুব হিট। এই 9 থেকে পাভেল ভাই এসেছে, ইমতাদুল হক হৃদয় ভাই এসেছে, কমরুদ্দিন আরমান ভাই এসেছে, আরো অনেক অনেক পার্টিসিপেন্ট এসেছে। সামহাও আমরা যখন 15 থেকে 20 দিন আসলে গ্রোমিং হাউসে স্টে করছি, কারণ আমাদের অলরেডি মানে শুটিং শুরুর আগে অলরেডি 5-6টা এপিসোড তৈরি করতে হয়, এবং এই 5-6টা এপিসোডের জন্য আমরা দিন রাত খাটতে হয়। আমরা 1 মাস যাবত 4-5টা এপিসোড তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন তো অবস্থায় আমরা দেখলাম আসলে পৃথিবী জুড়ে এবং বাংলাদেশ সহ ভারতেও আসলে অলরেডি করোনার একটা প্রভাব চলে আসছে, প্যান্ডামিক সিচুয়েশন চলে আসছে। তো আমাদের বাধ্য হতে হয়েছিল তখন আসলে রিটার্ন বাংলাদেশে ফিরে আসতে, প্রায় 19 সালের শেষের দিকে। মানে তখন আপনি বাংলাদেশে এসে পড়েছিলেন? আবার এসে পড়েছিলাম। পরে যেটা হয় যে অলরেডি টেলিভিশনে মিরাক্কেল শুরু হয়ে যায় সিজন 10। তো পরবর্তীতে বাংলাদেশি যারা আসলে তারা পার্টিসিপেট করে। তবে মিরাক্কেলে শুরু হবে আর বাংলাদেশি পার্টিসিপেট থাকবে না, এটা আসলে আদৌ আসলে বিষয়টা শোভনীয় না, এবং মানুষ ওইভাবে পজিটিভলি অ্যাকসেপ্ট করে না। কয়েকটা এপিসোড যায়, আমরাও ভিসা পাচ্ছিলাম না তখন, সহজে খুব একটা ভিসা পাওয়া যায় না, কারণ শুধুমাত্র এমার্জেন্সি মেডিকেল ভিসা ছাড়া ইন্ডিয়ান কোনো ট্যুরিস্ট ভিসা, এন্ট্রি ভিসা, কোনো ভিসা দিচ্ছিল না। পরে আমরা হাই কমিশনের সাথে যোগাযোগ করি, ইন্ডিয়ান এম্বাসির কাছে আসলে জি বাংলা তাদের লেটার পাঠায়। তো পরে আসলে ওরা আমাদেরকে একটা স্পেশাল ফিল্ম এন্ট্রি ভিসা দেয়, আমরা তখন যেতে পারি। এবং আমরা ওয়াইল্ড কার্ডে 4 জন মিরাকেল সিজনে পার্টিসিপেট করেছিলাম। তো এই প্রথম সবচেয়ে কম সংখ্যক পার্টিসিপেট নিয়ে মিরাকেল শুরু করেছিল, তো আবার বাংলাদেশি পার্টিসিপেন্ট 4 জন আমরা পার্টিসিপেট করেছিলাম। এরপরে আমরা একটা লং জার্নি করি, অনেকগুলো এপিসোড করি, এপিসোড করতে 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 আর আমি একমাত্র বলে রাখা ভালো যে সেটা হচ্ছে যে আমি একমাত্র যে স্ট্যান্ড আপ কমেডি নারায়ণগঞ্জ থেকে চর্চা করছিলাম, এবং একই সাথে হচ্ছে বাংলাদেশের 2-2টা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করি কমেডি নিয়ে, এবং মিরাক্কেলেও। সো আমার কাছে এটা অন্য ধরনের এক্সাইট কাজ করছিল যে আসলে আমি নারায়ণগঞ্জকে রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। সো এরপরে আবার করোনার খুব বাজে সিচুয়েশন হয়ে যায়। সো তখন আবার বাধ্য হয়ে বাংলাদেশে আসি, আসার পর আসলে আবার আটকা পড়ে যায়। খুবই বাজে অবস্থা, এতটাই বাজে অবস্থা যে সেটাকে বলা হচ্ছে কঠিন থেকে কঠিন কারফিউ বলে এটাকে। কঠিন দেখে হচ্ছে কঠোর থেকে কঠোর কঠোর কি কি কারফিউ ছিল। হ্যাঁ, এবং একটা পর্যায়ে আসলে এমন হয়েছিল যে আসলে বিশেষ এন্ট্রি পাস ছাড়া আসলে ঢাকায় মুভ করা যেত না। একটা সময় এরকম ছিল, এরকম একটা বাজে অবস্থা ছিল। হ্যাঁ, লকডাউন তো লকডাউনের বাপরে বাপ অবস্থা ছিল। সো তখন এই মুহূর্তে আসলে কি করা যায় ফ্লাইট টিকিট কাটলাম, ফ্লাইট
আনফরচুনেটলি সেদিন আসলে ক্লোজ হয়ে যায়। কোনো ফ্লাইটে আসলে যাচ্ছিল না। শুধুমাত্র আমাদের একটা উপায় ছিল, সেটা হচ্ছে বর্ডার, শুধুমাত্র একটা বর্ডারে খোলা ছিল, সেটা হচ্ছে বেনাপোল বর্ডার। সো ওই সময়টাতে আমি কি করেছি, আমার ফ্যামিলি আমাকে বলে যে এই বাজে সিচুয়েশন ইন্ডিয়াতে চলছে, তুমি ফাইনালে পার্টিসিপেট না করো। তখন আমি ফাইনালে উঠে গেছি এবং ফাইনালে আগ মুহূর্তে বাংলাদেশে এসেছিলাম। তখন আমি এটা জি বাংলাকে জানাই, মির্দাকে জানাই, আদার্স শুভঙ্করদাকে জানাই। শুভঙ্করদা আমাকে চেষ্টা করতে বলে সর্বোচ্চ। পরবর্তীতে আমি ভিডিও কনফারেন্সে আসলে মিরাক্কেল সিজন 6-এ পার্টিসিপেট করি। ভিডিও কনফারেন্সে, মানে বাংলাদেশে বসে আপনি ভিডিও কনফারেন্সে, এটা কি টিভিতে শো লঞ্চ করেছিল? হ্যাঁ। এটা আসলে কিভাবে, ব্যাকগ্রাউন্ডটা আসলে কিভাবে? ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে এই যে আমি যে আসলে মিরাক্কেলে পার্টিসিপেট করতে পারছি না প্যান্ডামিক সিচুয়েশনের কারণে, কিন্তু আমি বাংলাদেশ থেকে তাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়ে নিচ্ছি। আপনারা যদি মিরাক্কেল সিজন 10-এর ফাইনাল পর্বটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আমরা কিভাবে ভিডিওর মাধ্যমে, কারণ ওই সময় সিজন ছিল না, জি বাংলা আমাদেরকে আমার মেমেন্টো এবং আমার প্রাইজটা আসলে মির্জা নিজে গ্রহণ করে এবং হচ্ছে তখন আমাকে ফাইনালিস্ট ঘোষণা করে। আমি ভিডিও কনফারেন্স যোগ করি, কিন্তু আমি সরাসরি ফাইনালে এখানে পার্টিসিপেট করতে পারি না। সো ইট ওয়াজ এ ভেরি নাইস জার্নি ফর মি। আর হচ্ছে মিরাক্কেল আসলে অনেক কিছু শেখায়। আর অলওয়েজ আমরা যেটা বলি, স্ট্যান্ড আপ কমেডিয়ানরা অনসে মিরাক্কেল আর অলওয়েজ মিরাক্কেল। আচ্ছা, তো যখন আপনি অ্যাকচুয়ালি মিরাক্কেলে চান্স পেলেন, তখন তো আপনি ইউনিভার্সিটিতে পড়ছিলেন মাত্র ফার্স্ট ইয়ারে, শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে। সো ওই মোমেন্টে অ্যাকচুয়ালি আপনার পড়াশোনা বাদ দিয়ে আপনি যে চলে যাবেন, আপনার ফ্যামিলি অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে মেনে নিল? আমার ফ্যামিলি আসলে খুব স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে, ওই অত জটিলতা নেই। মিরাক্কেলে যাচ্ছে ঠিক আছে, কারণ আমি ওই মানে ছাত্র হিসাবে ভালো ছিলাম। তবে মিরাক্কেল এমন একটা প্ল্যাটফর্ম তৎকালীন সময় ছিল, তৎকালীন সময় টেলিভিশনটা আসলে খুবই জনপ্রিয় ছিল। মিরাক্কেলে যাবো সেক্ষেত্রে আসলে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে এরকম সিচুয়েশন তৈরি হয় নাই। আফটার করোনার পরে হয়তো বা আসলে মানুষ মোবাইল কেন্দ্রিক হয়েছে, মানুষ ওটিটি প্ল্যাটফর্ম কেন্দ্রিক হয়েছে, মানুষ অনলাইন কেন্দ্রিক হয়েছে। কিন্তু একবার যদি সমীক্ষা করে দেখতে পারে তাহলে দেখবেন আসলে 2020-এর আগ পর্যন্ত মানুষ টেলিভিশন কেন্দ্রিক ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই টেলিভিশনে একটা শোতে পার্টিসিপেট করতে পারবো না, আমার মা আমাকে টেলিভিশনে দেখবে, তো আবার ইন্টারন্যাশনাল একটা টেলিভিশন প্ল্যাটফর্মে। সো আমার মাকে বাধা দিবে কি? আমার মা তো আমাকে ব্যাগ গুছিয়ে দিচ্ছে, যা। পড়াশোনা আসলে মেইনলি বিষয় হচ্ছে যে রিটেক নিয়েও তো পরে করা যাবে, আবার এসেও তো আবার কমপ্লিট করতে পারবে। আমি রিয়েট খাইছিলাম, হচ্ছে রিয়েট আমাদের অ্যাটেন্ডেন্সের ঝামেলা হয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, নরমালি আমরা সবসময় টিভিতে মির্দাকে দেখি, তো আপনি যখন মির্দার সাথে পার্সোনালি যখন ছিলেন, তার সাথে যখন আপনি সময় কাটিয়েছেন, অ্যাকচুয়ালি আপনি মির্দাকে কিভাবে এক্সপ্লেইন করবেন দর্শকদের সামনে? দুইভাবে। মির্দার দুইটা রূপ আছে। মির্দা অন স্পটে, প্রথমত আমরা একদিনে 2-3টা এপিসোড শুট করতাম। তো আমরা ধারণা করে থাকি, আমিও খুব অবাক হতাম যে একটা মানুষ উইদাউট স্ক্রিপ্ট, উইদাউট কোনো আসলে কনসেপ্ট ছাড়া শুধুমাত্র স্টেজে যায়, সারা এপিসোডটা উইদাউট ফাম্বলিং ছাড়া করে ফেরত আসে। এটা আসলে অভাবনীয়। আমি মাঝে মধ্যে বলি যে কেউ যদি পারফর্মিং আর্টিস্ট হতে চায় তো অবশ্যই আসলে মির্দাকে ফলো করা উচিত। এত মাল্টিটাস্কিং ট্যালেন্টেড ভার্সেটাইল আর্টিস্ট আসলে বাঙালি জাতিদের মধ্যে খুব কম দেখা যায়। এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে মির্দা এজ এ হোস্ট হিসাবে অন স্ক্রিনে যেমন চার্মিং, ব্যাক স্টেজেও চার্মিং। তবে মির্দার আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে মির্দা খুব গম্ভীর, এরকম না। এটা আসলে আমরা টেলিভিশনে দেখি খুব ফানি, চাইলেই আসলে মির্দার কাছাকাছি যাওয়া যায়, কিন্তু না, মির্দা খুবই পার্সোনালিটিফুল একটা পার্সন এবং হচ্ছে খুবই গম্ভীর হচ্ছে, যেটা আসলে ব্যাক স্টেজে তিনি তখনই মানে হচ্ছে তার পাগলামোটা শুরু হয় যখন শুভঙ্করদা পিসিআর থেকে বলে লাইট ক্যামেরা অ্যাকশন, পাগলামো শুরু, আর মির্দার রূপ চেঞ্জ। দিস ইজ দ্য ম্যাজিক অফ মির্দা। না, অ্যাকচুয়ালি আমরা যখন আমি ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি মিরাক্কেল দেখি, সো মানে ওনাকে দেখলে মানে অবাক হয়ে যাচ্ছে তার মাথার মধ্যে এত কিছু হুট করে কিভাবে আসে, এবং প্রত্যেকদিন ইউনিক এবং প্রত্যেকটা জোকসের মানে এই জোকসের একটা পাল্টা রিয়াকশন কি হবে সেটাও মনে হয় যেন স্ক্রিপ্টেড অ্যাকচুয়ালি, কিন্তু জিনিসটা কিন্তু না, একদমই না। মির্দার কাছে আজ পর্যন্ত কোনো কাগজ মানে আসলে কেউ দেখছে বলে আমার কাছে মনে হয় না হচ্ছে। মির্দা এবং এতগুলো পার্টিসিপেন্টদের নাম কিভাবে মনে রাখে, এতগুলো সিকোয়েন্স কিভাবে মনে রাখে, কোন জোকস মানে খুব দ্রুত জোকস ক্যাচ করে ফেলা এবং রিয়াকশন করা, এবং সে এমন একটা ম্যাজিক্যাল পারসন, সে চাইলে যে কোনো সময় আসলে অন স্টেজের সিচুয়েশন চেঞ্জ করতে পারে। চাইলে আপনাকে ওই স্টেজে সবাইকে কাঁদাতেও পারে, চাইলে ওই স্টেজে সবাইকে হাসাতেও পারে, চাইলে ওই স্টেজে সবাইকে রাগাতেও পারে। মানে মির্দা আসলে এমন এক ম্যাজিক্যাল পারসন, তিনি আসলে ইশারায় পুরোটা শোটা কন্ট্রোল করে। তিনি যখন যা করছে ওইটাই শো। যখন যা করছে মানে উনি যদি মুখ দিয়ে একটা কথা বলে মানে ওইটাই শো। উনি যা করছে ওইটাই আসলে অ্যাকচুয়াল শো। উনি যা আচরণ করছে, উনি নাচছে ওইটাই শো, উনি গাইছে ওইটাই শো, উনি কথা বলছে ওইটাই শো, উনি আড্ডা দিচ্ছে ওইটাই শো। মূলত মির্দা মানি মিরাক্কেল।
আচ্ছা, তো আমরা তো অনেক বিষয় জানলাম, অনেক বিষয় শুনলাম। সো আপনার কি কোনো স্যাড স্টোরি আছে মিরাক্কেলে? মানে ওইখানে যখন আপনি ছিলেন ওই সময় কি কোনো স্যাড স্টোরি ছিল আপনার? পুরো জানতেই স্যার আসলে ভাই। মানে এই দিন রাত না ঘুমিয়ে জোকস বানিয়ে বানিয়ে জোকস কেটে ফেললে ওই জানতে তো স্যাড। তবে না, স্যাড বলতে আসলে একটু খারাপ লাগতো বাসায়। আসলে লং জার্নি কখনো দেশের বাইরে আসলে বাবা মাকে ছেড়ে আসলে কখনো করা হয় না। এই মাসের পর মাস থাকা, তারপরে আবার প্যান্ডামিক সিচুয়েশন ছিল, সবসময় টেনশন কাজ করতো বাংলাদেশে কি হচ্ছে, মা কি করছে, কোনো একটা অঘটন ঘটছে কিনা। আমার মা আমাকে নিয়ে টেনশন করতাম, আমি আমাকে নিয়ে টেনশন করতাম, আমি পরিবারকে নিয়ে টেনশন করতাম। এরকম একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলাম। তবে অনেক মজার স্টোরি আছে। আমরা একবার মিরাক্কেলে পার্টিসিপেটে ইনভাইটেশন আসলো, জি বাংলার একটা বড় অ্যাওয়ার্ড শো হয়, সেটা হচ্ছে সোনার জি বাংলা সোনার সংসার। তো আমাদের ইনভাইট করা হলো। তো প্রথমবার এত বড় আসলে ফাংশনালি শোতে যাচ্ছি। সো জি বাংলা গাড়ি পাঠালো, এক্সট্রা ড্রেস পাঠাইলো, মানে এত বড় একটা প্ল্যাটফর্ম, তারপর ভিআইপি একটা প্লেস, যেখানে আসলে মানে আমি আসলে সাধারণত সিরিয়াল দেখি না, জি বাংলা সিরিয়াল না, কিন্তু আমার কাছে খুব সুন্দর সুন্দর মেয়ে লাগতেছিল। উনি খুব দেখতে খুব সুন্দর শাড়ি টাড়ি পরে আসছে, কিন্তু আমি দেখি না, চিনি না, কিন্তু আমি বুঝতে পারছি খুব ভালো ভালো সুন্দর সুন্দর কিউট বাঙালি মেয়ে, এরকম একটা অবস্থা। খুবই, তারপরে হচ্ছে অনেকগুলো নায়িকাকে চিনতে পারছিলাম, যে শুভশ্রী, তনুশ্রী যারা ছিল, নায়িকা যারা ছিল, হচ্ছে পাউলিতা, এদেরকে তো চিনি। সোহম থেকে শুরু করে আসলে হচ্ছে ওই সময় যারা আসলে দেব, যাদেরকে চিনি। এবং আমার মনে আছে এখন, আমার এটা হচ্ছে কি, ওইখানে তো সবাই আসলে খুব ওই উইদাউট ইনভাইটেশন ছাড়া যেতে পারে না। আমি ওইখানে একটা বাফেটে খাবার নিচ্ছি, আমি পাশে তাকাই দেখি গোবিন্দ, ও খাবার নিচ্ছে, আমি ওর মানে ও খাবার নিচ্ছে, তা আমি খুব মানে মানে খুব খুব ইচ্ছা করতেছিল ওর সাথে একটা ছবি তুলি, কিন্তু মানে মানে খুব ইচ্ছা করতেছিল ছবি তুলি। তারপর আমার পক্ষান্তরে আমার মনে পড়লো, যাক না, আমি তো মিরাক্কেলে পার্টিসিপেট, কিসের ছবি তুলবো, ছবি না তুলে চলে আসছি। সো ইট ওয়াজ এ গ্রেট মেমোরি ফর মি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা খুব মজার একটা স্মৃতি আছে, আমার দুঃখের স্মৃতি নেই, মজার স্মৃতি আছে। সাধারণত আমরা যে ব্যাংকুয়েটে থাকতাম, মানে যেখানে থাকতাম, সেখানে নিচতলায় আসলে হঠাৎ করে আমরা তো রাত জাগতাম স্ক্রিপ্ট দেখার জন্য। রাত 2টা বাজে দেখছি যে আসলে বিয়ের আসর হয়েছে, হয়তো বা রাতে বেলা লগ্ন, 1টা বাজে 2টা বাজে এরকম সিচুয়েশন হয়েছে। তো তখন যেটা হয়েছে যে খুব ইচ্ছা হলো যে আসলে সনাতন বিয়ে খাবো। তো কি করলাম, যে আমার বাংলাদেশি একটা বন্ধু ছিল, ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল, আমি বললাম চলো যাই। তো সাধারণত রাতে কি পরি, ট্রাউজার পরবো, হাফ প্যান্ট পরবো। তো বিয়ে বাড়িতে যাবো, কি যাবো, আমি কিন্তু ট্রাউজার টি শার্টের উপরে একটা ব্লেজার পরছি, আর স্যান্ডেল পরে নিচে গেছি আমরা খেতে, মানে খাবো, সবাই আসলে খুব সিরিয়াস বিয়ে খেতে আসছি। সাধারণত বাংলাদেশের বিয়েতে কি হয়, পোলাও, রোস্ট, কোরমা, মাংস, এগুলো থাকে। প্রথমে দিচ্ছে ভাত, ভাতের সাথে দিচ্ছে একটা পাকোড়া, এরপর দিচ্ছে একটা পাপড়, এরপর হচ্ছে ভাজি, এরপর হচ্ছে বিভিন্ন সবজি দিচ্ছে। আমি খুব অপেক্ষা করতেছি মাংস কখন আসবে। সাধারণত বাংলাদেশের বিয়ে বাড়ির যে ধরনের খাবার দাবার, তার ধারে কাছে এই খাবার তো আমি দুপুরবেলা বাসায় খাই, মানে এই ধরনের সবজি খাবার, নিরামিষ খাবার। পরে জানতে পারলাম যে আসলে যার বিয়ে খেতে আসছে বা যাদের পরিবারের বিয়ে খেতে, তারা হচ্ছে নিরামিষ ভোজি, হ্যাঁ, মানে এইসব খাবার খাচ্ছে। মানে এত তোড়জোড় করে খেয়েছি, মানে আসার পর প্রথম ওরা আসলে আমাদের দিকে তাকাচ্ছিল, চিন্তা পারতেছে, কিন্তু ওরা পরে বুঝে ফেলছে যে আসলে আমরা আসলে ইনভাইটেড না। এটা আসলে জি বাংলার কাছে পরের দিন কমপ্লেন চলে যায়। জি বাংলার টিম আসে আমাদেরকে আসলে অন কাইন্ড অফ শাসায়, যে বলে যে এটা আসলে একদমই ঠিক না, হচ্ছে আমরাও আসলে মেনে নিয়ে আসলে কাজটা ঠিক হয় না, ইনশাল্লাহ পরের সপ্তাহে আবার এই কাজটাই করি। মানে পরের সপ্তাহে শাসায় না, পরের সপ্তাহে ওরা আসলে মেনে নেয় যে নাচুর বান্ধে এদেরকে কিছু বলে লাভ হবে না। আচ্ছা, তো নরমালি হচ্ছে আপনারা তো সবসময় জোকস এর উপরই চিন্তা করতেন, মানে মুভ করতে, বাথরুমে যেতে, সব জায়গায় তো জোকস নিয়েই চিন্তা ভাবনা করতে হতো। তো আমি যেটা মনে করি, ব্রেন অ্যাকচুয়ালি কাজ করে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে। সো আপনার যখন মন খারাপ থাকতো, কিন্তু আপনি জানেন যে আগামীকালকে আপনার শো, অনেকগুলো জোকস তৈরি করতে হবে, তখন অ্যাকচুয়ালি ব্রেন কিভাবে কাজ করতো? আসলে ওইখানে মানে এত চাপে থাকি, কোনটা যে মন খারাপ চাচ্ছে আর কোনটা যে ভালো চাচ্ছে, এরকম খুবই অনেস্ট কোনো সিচুয়েশন বোঝা যাচ্ছে না। তবে মন খারাপের যে চাপটা বেশি থাকতো, মন খারাপটা তখন হতো যখন আসলে পারফরমেন্সটা খুব বাজে হতো। মানে আমি এত ভালো প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমি আসলে ওইটা অন ক্যামেরা খুব একটা ভালো করতে পারছি না, সামহাউ ফামিলিং হয়ে গেল, সামহাউ ওই এপিসোড টাইপের পারফরমেন্স ডে হইতে পারলাম না, যেহেতু একটা কম্পিটিশন। তো ওই সময়টা মন খারাপ হইতো। তবে আসলে মিরাক্কেল মানুষকে মেন্টালি স্ট্রং করে, মানে ওই শো জার্নিটা। আমি ওই যে 6 মাসে যে গ্রোমিংটা করেছি, ওইটা আসলে আমার জন্য আসলে আমার কাছে মনে হয় 60 বছরের একটা গ্রোমিং আমি নিয়ে আসছি অ্যাজ এ পারফর্মার হিসাবে। সো ওই মন খারাপ, ভালো মন্দ সবকিছু মিলিয়ে যাচ্ছিল। সো মন খারাপ হলে যেটা আসলে করতাম, সেটা আসলে মন খারাপ হলে বাড়িতে কথা বলতাম, বাসায় কথা বলতাম, মন ভালো হয়ে যেত। এবং হচ্ছে শো মাস্ট গো,
আবারও লেগে পড়তাম জোকস বানানোর জন্য। আচ্ছা, জোকস জোকস জোকস, অনেক জোকস নিয়ে তো কথা বললাম, এখন আমি আপনার সেরা 5টা জোকস শুনতে চাচ্ছি, দর্শকরা শুনবে অবশ্যই। ঠিক আছে, সেরা 5টা জোকস যদি আপনি শেয়ার করতেন। মানে সেরা 5টা জোকস বলতে আসলে কিছু নাই, তবে দেখবেন আসলে যে খুব স্মার্ট ছেলেরা সব সময় বলে আমি ব্যস্ত আছি। এটা কেন জানেন? কেন? তাকে আরেকদিন বলবো, আজকে ব্যস্ত আছি। মানে জোকস, এটাই জোকস অ্যাকচুয়ালি হইতে পারে, আসলে আমি জানি না আসলে। জোকস বলতে আসলে কি আমার বাস্তব একটা ঘটনা আছে, যে জোকস না, সেটা হচ্ছে আমি সাধারণত, যেহেতু আমার ইউনিভার্সিটি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণত পুরান ঢাকার একটা ভাইব আছে, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ফাংশনের আগে আমি একটা সেলুনে গিয়েছিলাম। সেলুনে যাওয়ার পর দেখি কি সেলুনে প্রচুর ভিড়। এক খানদানি আঙ্কেল, একদম খুব স্মার্ট, সাদা পাঞ্জাবি, ধুতি পায়জামা, এরকম খুবই মনে হচ্ছে পুরান ঢাকার কোনো পালোয়ান টালোয়ান টাইপের এরকম কিছু, বা খুব খানদানি একটা লোক। তিনি কি করতেছে, চুলদারি কাটতেছে। এরকম একটা সময় নাপিত তারা জিজ্ঞাসা করতেছে, চাচা আপনি কি মোচ রাখবেন? চাচাকে রাখুম, মানে এটা তো বংশ খানদানি মোচ, অবশ্যই রাখুম। নাপিত কাইলাম কই রাখবেন, রাখেন বলে কেটে ফেলেছে। খুব অদ্ভুত সিচুয়েশন, বাস্তব আরো ঘটনা। মানে আমার ছোটবেলায় আরেকটা ঘটনা হইতো, যে আমার বাবা মা আমাকে ভীষণ ভালোবাসতো। আমার এমন তো হইতো যে আমার বাবা বলতো যে না, ছেলে আমাকে বেশি ভালোবাসে, মানে তাদের মধ্যে আবার কম্পিটিশন, না এই ছেলে কাকে বেশি ভালোবাসে, আমরা তো দুজনই ছেলেকে ভালোবাসি, ছেলে কি আমাকে বেশি ভালোবাসে নাকি তোমাকে বেশি ভালোবাসে। তো একটা পর্যায়ে না তারা খুব ঝগড়া করতো, যে না ছেলে আমাকে বেশি ভালোবাসে। বাবা বলতো না ছেলে আমাকে বেশি ভালোবাসে, মা বলতো না তুমি কইলি হলো নাকি, পোলা তো আমার বেশি ভালোবাসে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। তো বাবার সিদ্ধান্ত নিল, ঠিক আছে ছেলে যখন স্কুলে যাবে পিছন থেকে একটা ঢিল মারবো, ছেলে যদি ও মা গো তাহলে বুঝবো তোমাকে বেশি ভালোবাসে, আর ছেলে যদি ও বাবা গো তাহলে বুঝবো আমাকে বেশি ভালোবাসে। তো আমি আবার একটু পোংটা টাইপের ছিলাম, তো আমি স্কুলে যাচ্ছি আমার বাবা না চুপি চুপি পিছন থেকে আইসা না আমাকে একটা ঢিল মারছে। আমি ও মা গো বলি নাই, আব্বা গো বলি না, আমি কইতে ওই কোন শালায় রে। অদ্ভুত লাইফ হচ্ছে এটা আমার বাস্তব ঘটনা, যে হচ্ছে পলিটিক্স না, এটা আমার বাপে হচ্ছে এই ঘটনা। মানে এই তো জীবনের সাথে বাস্তব ঘটনা আসলে যেগুলো আসলে মিলে। আমার আসলে এক চাচা ছিল, খুব ভালো জ্ঞান দিত। তো এক চাচা আমার খুব জ্ঞান দিতে আছে, শোন জীবনে অনেক কিছু করতে হবে, হ্যাঁ মনে রাখবি লোহা লোহাকে কাটে, হ্যাঁ হীরা হীরাকে কাটে। এমন সময় একটা কুত্তা এসে চাচাকে একটা দুধ দিল। আমি বুঝলাম না কেন এটা হয়েছে। তো এই জোকস না আমার জীবনের বাস্তব জীবনের সাথে আসলে জোকস ক্যাচ করে। হ্যাঁ এই তো আসলে। আচ্ছা, তো এই যে আপনার স্ট্যান্ড আপ কমেডি, এই ফিল্ডটা বাংলাদেশে আপনি আসলে কিভাবে দেখছেন? বাংলাদেশের আসলে এটার গ্রোথটা কি? আমি অ্যাকচুয়ালি আসলে স্ট্যান্ড আপ কমেডি করতে আসছিলাম শখ করে, শখ মিটে গেছে আপাতত। আসলে স্ট্যান্ড আপ কমেডি থেকে নিজেকে একটু গুটিয়ে রেখেছি। তবে বাংলাদেশে অনেক ফিল্ড আছে, অনেক। এই যে বাংলাদেশে এখন জনপ্রিয় একটা শো হচ্ছে হাসো, আবু হেনা রনিবার হোস্ট করছে। তারপরে নাভিজ কমেডি ক্লাব আছে, কমেডি হাউস আছে, বাংলাদেশ কমেডি বিসিসি আছে। তবে আমাকে যদি বলেন যে স্ট্যান্ড আপ কমেডি টেলিভিশন কেন্দ্রিক, আমি কখনই এটাকে সাপোর্ট করি না। আমাকে যদি বলেন যে স্ট্যান্ড আপ কমেডি একটা হাউস কেন্দ্রিক, একটা ক্লাব কেন্দ্রিক, আসলে যত বড় পারফর্মার হোক না কেন, তারা আসলে সবসময় পারফরমেন্স করতে পছন্দ করে সামনে অডিয়েন্স আছে কিনা। টেলিভিশনে পার্টিসিপেট পারফরমেন্স করে আসলে অতটা মজা নেই, যতটা আসলে খুবই মজা পাওয়া যায় যে সামনে অডিয়েন্স আছে, তাদের সামনে আমার সেন্স অফ হিউমারটা আমি রিপ্রেজেন্ট করতে পারছি বা প্রেজেন্ট করতে পারছি। সো সেক্ষেত্রে আসলে বাংলাদেশে এখনো একটা দর্শক আছে, একটা সারির দর্শক আছে যারা স্ট্যান্ড আপ কমেডি পছন্দ করে। আর তারা পছন্দ করে বিধায় এখনো 300 টাকা 400 টাকার শো গুলশানের মতো জায়গায় আছে, হাউসফুল শো গুলো হয়। কমেডি হাউস এটা দেখিয়ে দিয়েছে। নাবিজ ভাই আছে, নাবিজ কমেডি ক্লাব, এনসিসি, অনেকেই এটা জানে বাংলাদেশের প্রথম স্ট্যান্ড আপ কমেডি। স্ট্যান্ড আপ ঢাকা আছে, বাংলাদেশ কমেডি ক্লাব আছে। সো যারা কমেডি প্রেমী তারা আসলে ঠিকই এই জায়গাগুলো খুঁজে নেয়। আর যারা এখনো মনে করে যে স্ট্যান্ড আপ কমেডি মানে আসলে টেলিভিশন কেন্দ্রিক, তারা আসলে টেলিভিশনকে খুঁজে নেয়। তবে আমি বলবো যে অডিয়েন্স, আপনারা যদি সত্যিকার স্ট্যান্ড আপ কমেডিটাকে আসলে উপভোগ করতে চান, তাহলে আপনাদের আসলে লাইভ শো দেখতে হবে। আচ্ছা, এই স্ট্যান্ড আপ কমেডি আগে, অনেক আগে, আজ থেকে প্রায় হয়তো 10 বছর আগে বা 20 বছর আগে, ওই সময় কিন্তু অনেক ফেমাস ছিল। কারণ ওই সময় বিনোদনের জগৎ তেমন একটা ছিল না, মানুষের হাতে এত ফোন ছিল না, যার কারণে কমেডি দেখতে মানুষ পছন্দ করতো। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, স্ট্যান্ড আপ কমেডি কি জিনিস এটা কিন্তু অনেকে ভুলে গিয়েছে, অনেকে জানে না। আমার বর্তমান যে প্রজন্ম, তারা তো জানেই না, তারা অ্যাকচুয়ালি বিনোদনের মাধ্যম হিসেবে অন্যান্য জগৎগুলোকে বেছে নিচ্ছে। সো আপনার আসলে কি মতামত যে এই স্ট্যান্ড আপ কমেডিকে আপনি কিভাবে ইয়াং জেনারেশনের কাছে রিপ্রেজেন্ট করবেন? মানে মূলত স্ট্যান্ড আপ কমেডির সাথে কমেডির একটা যে পার্থক্য আছে সেটা আমরা গুলিয়ে ফেলি। আমরা সাধারণত স্ট্যান্ড আপ কমেডি ভেবে নেই, বা কমেডি বলতে বুঝি আসলে যেটাকে আসলে টেলিভিশনে সিনেমার মাধ্যমে কয়েকজন কমেডি থাকবে, নাটকের মাধ্যমে কমেডি, বা এই ধরনের সিডি পাওয়া যেত সেই ধরনের
মাধ্যমে কমেডি, তবে স্ট্যান্ড আপ কমেডি আসলে বেসিক কমেডির মধ্যে না। স্ট্যান্ড আপ কমেডি টোটাল সেন্স অফ হিউমার উপরে ডিপেন্ডেন্ট। সো যারা স্ট্যান্ড আপ কমেডি করে তারা আসলে তাদের সেন্স অফ হিউমার স্ক্রিপ্টের উপরে বেশি কাজ করে। আর যেটা বলছিলেন যে 10 বছর আগে জনপ্রিয়তা ছিল এখন কমেছে কিনা, এইটার সাথে আমি একমত। কারণ কি মানুষের বিনোদনের মাধ্যম বা বিনোদনের জগৎটা আরো বেড়ে গেছে, কারণ মানুষের কাছে মোবাইল আছে। একটা সময় মানুষ রিলস পেত না, এখন রিলস দেখতে পারে, ছোট ছোট কন্টেন্ট পেতে পারে। সো মানুষের হাসির খোরাকের যোগান দাতা অনেক কন্টেন্ট তৈরি হয়েছে। তো এখন আর মানুষ ওই যে চিন্তা করে ভেবে 2-1 লাইন কি বলেছে ওটা ভেবে আসলে হাসতে চায় না, এখন মানুষ দেখে হাসতে চায়। সো দেখে হাসার যুগটা যেহেতু চলে আসছে, সো মানুষ এখন আর ভাবতে চায় না। তো মানুষ এখন, যেমন একটা সময় মানুষ কি করতো, বই পড়ে মানুষের সাহিত্যের রসটা নিত, এখন মানুষ চিন্তা করে যে আসলে যে না, মানে এখন মানুষ সিনেমাও দেখতে চায় না, ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ দেখতে চায়। সো মানুষের রুচির চাহিদাটা পরিবর্তন হয়, কালচারাল চাহিদা পরিবর্তন হয়। সো চাহিদা পরিবর্তন হবে ঠিকই, তবে বেসটা থেকে যে আগের মতো যে একটা বেস থেকে একটা জার্নি হয়, জার্নি থেকে একটা পরে শুরু হয়। সো অনেকে তাল মেলাতে পারে। আমাদের হয়তো স্ট্যান্ড আপ কমেডি জার্নিটা ভালো ছিল, হয়তো জার্নিটাকে আমরা বেছে নিয়েছি। তবে যেটাই হোক না কেন, সময়ের সাথে সাথে যেহেতু কালচার বহমান নদীর মতো, তো সেক্ষেত্রে আসলে আমি অবশ্যই বলবো যে আসলে যখন যেই সময়টা আসবে মানুষ শুধুমাত্র হাসুক, প্রাণ খুলে হাসুক, কারণ হাসির কোনো ভাষা নেই, আর পৃথিবীর সব মানুষ এক ভাষাতেই হাসে। হ্যাঁ, হাসাতে পারাটাই হচ্ছে অনেক বড় একটা গুণ আসলে। কারণ দেখা গেছে যে আগে মানুষ ডিপ্রেশনে থাকতো বা বিভিন্ন ধরনের প্রবলেমস ফেস করতো, তারা কিন্তু অ্যাকচুয়ালি এই স্ট্যান্ড আপ কমেডিজ গুলো দেখতো। আমি একটু হচ্ছে ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে আগে মানুষ ডিপ্রেশনে থাকতো না, এখন মানুষ ডিপ্রেশনে থাকে। কারণ আগে ডিপ্রেশন শব্দটা মানুষের সাথে পরিচিত ছিল না। সো মানুষ আগে ডিপ্রেশন কি বিষয়টা বুঝতো না, মানুষ ভাবতো যে এটা মন খারাপ। সো এটা মন খারাপ। আর এখন মানুষ ডিপ্রেশন, স্ট্রেস শব্দটার সাথে এতটাই পরিচিত, মানুষের ছোট ছোট মন খারাপ কি মানুষকে মনে করে ডিপ্রেশনে চলে আসছে, স্ট্রেসে চলে আসছে। আর ডিপ্রেশনে থাকার আরেকটা মূল কারণ হচ্ছে মানুষের মোবাইল কেন্দ্রিক এত জগৎটা দেখে মানুষের কাছে মনে হয় এইটা কেন আমার সাথে জীবনে থাকলো না, এটা আমার জীবনের অংশ হইলো না, জাজ করতে থাকে। এই যে জাজমেন্টাল লাইফটা মানুষের অন্যের লাইফের সাথে নিজেকে যখন হচ্ছে রিলেট করতে থাকে, এই কারণে সবচেয়ে মানুষ ডিপ্রেশনে চলে যায়, এরকম একটা ধারণা তৈরি হয়। আর আগে মানুষ চিন্তা করতে, আচ্ছা এইটা হইলো না, এটা হইলেও ভালো হইতো। সো ডিপ্রেশন শব্দটার সাথে এখনকার যুগের মানুষের পরিচিত। আগে মানুষ ডিপ্রেশনে থাকতো না, ছোটখাটো মন খারাপ থাকতো, তবে সেটা সাময়িক এবং হচ্ছে তাদের একটা নির্দিষ্ট গণ্ডি ছিল। আর এখন তো আমার আসলে কেউ লন্ডনে গেলে আমার নিজের মন খারাপ লাগে, আর ও যেতেছে আমি যেতে পারছি, মানে ট্যুর করতেছে, আমি ব্লগ দেখলাম আমার মার মন খারাপ করে, আমার মার সাথে আমি ব্লগ দেখলে হ্যাঁ ও সারাদিন ঘুরে, আমি করতে পারতেছি না কেন। মানে এইটা আসলে এইটা আমাদের লাইফের সাথে লাইফ আসলে আমাদের হচ্ছে কম্পারিজনটা বেশি হয়ে গেছে। সো সেক্ষেত্রে আসলে ডিপ্রেশন কাটানো যায় না। যদি মানুষ সত্যিকারের অর্থে ভালো থাকতে চায়, তাহলে তার আশেপাশে যে ভালো থাকার সিচুয়েশন, ইকুইপমেন্ট আছে, কন্টেন্ট আছে, সেইগুলোকে আঁকড়ে ধরতে হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, এজ এ আপনার শোয়ের কাছে আমি সেটা বলবো। না, আমার মাঝে মাঝে একটা জিনিস মনে হয় কি, যে এই যে অন্যের সাথে যে তুলনা করার যে বিষয়টা, এটা আসলে আমাদের বাবা মাই ছোটবেলা থেকে আমাদের শিখিয়ে দেয়। কিভাবে? আমরা যখন স্কুলে ভর্তি হওয়ার পর আমরা নর্মালি লেখাপড়া করছি, সবার সাথে চলছি ফিরছি, ফ্রেন্ডসদের সাথে। যখন রেজাল্টটা দেয়, হঠাৎ করে মা বলে যে অমুক ছেলেটা ফার্স্ট হলো, তুই হতে পারলি না কেন? ও ভাত খায়, তুই কি ভাত খাস না? তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার মধ্যে এই তুলনাটা আমি শুধু অ্যাকচুয়ালি না, সবার মধ্যে এই জিনিসটা জাগ্রত হয়। তখন কিন্তু ওই বন্ধুত্ব আর থাকে না, তখন কিন্তু হিংসা, ঠিক আছে? ওইখান থেকে ওই যে হিংসাটা বড় হওয়ার পরেও কিন্তু এখন দেখা যায় যে এরকম একটা অবস্থা যে কেউ একজন জব করছে, আমি জব করতে পারছি না, ওই সেম জিনিসটাই ও পারছে, আমি পারছি না কেন? ওই যে ছোটবেলা থেকে যে এই ডিসক্রিমিনেশনটা শিখিয়ে দেওয়া হয়, বড় হলেও কিন্তু আমরা মানুষের তুলনা করা শুরু করি। সো আমরা যদি আমাদের গার্ডিয়ানরা যদি ছোটবেলা থেকেই এই ডিসক্রিমিনেশনটা তৈরি না করে সবাইকে সমানভাবে যদি দেখে, তাহলে কিন্তু বড় হওয়ার পরে কিন্তু এই ডিসক্রিমিনেশনটা থাকে না। এইখানে যদি আমি বলি, আসলে অভিভাবকের চেয়ে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র। আর রাষ্ট্র হচ্ছে ওইভাবেই আসলে মানুষকে ওই সামাজিক সুবিধাগুলো দিচ্ছে না, যে সুবিধাগুলো আসলে একটা শিশু বা হচ্ছে একটা প্রজন্ম তৈরি হবে। সো সেক্ষেত্রে বাবা মা খুব করে চায় যে তার সন্তান আসলে অন্যদের তুলনায় একটু এগিয়ে থাকবে, এটা সবার ক্ষেত্রেই তাই। সো সেক্ষেত্রে বাবা মা তুলনা করে, এটা একটা ব্যাড প্যারেন্টিং আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে সেক্ষেত্রে আসলে রাষ্ট্রের অনেক দায়িত্ব যে যারা আসলে পিছিয়ে যাচ্ছে বা যারা আসলে যাদের যে কাজগুলো করার খুব ইচ্ছা আছে, সেই কাজগুলো করার জন্য স্কোপ তৈরি করা। দেখেন বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি মানুষ নিয়ে যে এতক্ষণ কথা বললাম, স্ট্যান্ড আপ কমেডির স্কোপ কি বাংলাদেশে কোনো গভর্নমেন্ট, কোনো টেলিভিশন, কোনো শো তারা কি তৈরি করে দিচ্ছে? না। আপনি কেউ কি স্ট্যান্ড আপ কমেডির জন্য প্রডিউস করে? কেউ করে না। সো কাপিল শর্মার মতো কি বাংলাদেশের শো তৈরি করার মতো কেউ প্রডিউস করবে? হ্যাঁ, মানুষ অবশ্যই চিন্তা করবে যে আমি শাকিব খানের একটা সিনেমা প্রডিউস করি, যে সিনেমা থেকে আমার কি 10 কোটি টাকা ইনভেস্ট করে যাতে আমার 30 কোটি টাকা চলে আসে, কেউ রিস্ক নিতে চায় না। হ্যাঁ, সো সেক্ষেত্রে আসলে আমি সবসময় মনে করি যে আসলে বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা আছে।
সেই সীমাবদ্ধতার কারণে আসলে আমাদের পরিবার আমাদের এই ধরনের ইকুইপমেন্ট গুলো বাধ্য করে আসলে। সেক্ষেত্রে আমি আসলে কখনোই কোনো বাবা মাকে দোষ দিই না। যদি আমি আমার বাবা মার ক্ষেত্রে জায়গা থাকতাম, আমি বলতাম আমার সন্তান অন্যদের তুলনায় ভালো থাকুক। তো বাবা মা আসলে গুড প্যারেন্টিংটা আসলে তৈরি হতে পারতো, কিন্তু আসলে সিচুয়েশনটা ওইটা তৈরি করছে না। আচ্ছা, ছোটবেলা থেকে তো সবার একটা লক্ষ্য থাকে, বড় হয়ে আমি এটা হব। তো ছোটবেলায় অ্যাকচুয়ালি আপনার কি লক্ষ্য ছিল এবং অ্যাকচুয়ালি এখন আপনি কি করছেন, এবং সেই লক্ষ্যের সাথে এখন কি মানে আপনি স্যাটিসফাইড কিনা, এবং আশেপাশের পাশের বাসার আন্টি একটা বিষয় আছে, হ্যাঁ হ্যাঁ, তো তারা কি কিছু মানে তারা অ্যাকচুয়ালি আপনাকে দেখে কি বলে? সাধারণত ছোটবেলায় আমার খুব ইচ্ছে ছিল পাইলট হব। যখন আমি বড় হচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে পাইলট হওয়ার চেয়ে যে পাইলট কি করে, বিমান পরিচালনা করে। যখন আমি যতই বড় হচ্ছে ততই মনে হচ্ছে যে আসলে আমার নিজের জীবনটাকে যদি আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি, এর চেয়ে বড় পাইলট আর কিছু হতে পারে না। তো সেক্ষেত্রে আসলে তখন আমি চিন্তা করলাম নিজের জীবনটা কিভাবে পরিচালনা করবো। আমার যখন যেটা ভালো লাগতো তখন আমি সেটা করতাম। সেক্ষেত্রে আমি যদি বলি, আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিটা আসলে শখ বশতই করেছিলাম। এরপর আমি টেলিভিশনের পিছনে কাজ করেছি, স্ক্রিপ্ট রাইটিংটা আমি শখবশত করেছি। এরপর আমি পড়াশোনা মিডিয়া রিলেটেড করেছি, সেটাও শখবশত করেছি। এরপর আমি বর্তমানে টিচিং পেশার সাথে যুক্ত আছি, আমি এডুকেশন নিয়ে কাজ করছি, সেটাও শখবশত করেছি। এরপর আসলে আমি হোস্টিং করছি, সেটাও শখবশত করছি। টেলিভিশনের পিছনে কাজ করছি, সেটাও শখবশত করছি। যখন যা করছি সেটা আসলে শখবশতই করছি। সো কি হতে চেয়েছিলাম এটা জানি না, কি হতে যাচ্ছি এটা জানি না, তবে আমার ছোট ছোট শখগুলো আমি পূরণ করছি। আচ্ছা, না এইভাবে আসলে সবাই ভাবে না। নর্মালি হচ্ছে সবাই যেটা করে যে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, যদি হতে না পারি সেক্ষেত্রে আশেপাশে অনেক মানুষের কথা শুনতে হবে। মেয়ের বাবা ছেলের হাতে কখনো তুলে দিবে না মেয়েকে, কারণ আপনি স্ট্যান্ড আপ কমেডি বা এই জিনিসগুলো করে অ্যাকচুয়ালি আপনি আপনার লাইফটাকে কিভাবে স্ট্যাবলিশ করবেন, অনেক ধরনের ভয় পাবে। ঠিক আছে, সো আপনি কি মনে করেন যে অ্যাকচুয়ালি একটা মেয়ের বাবা আপনার হাতে মেয়েকে কেন তুলে দিবে? এর রিজন হচ্ছে আমার আমার কাছে উচিত যে কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ানের কাছে তার মেয়েকে তুলে দেওয়া উচিত, কারণ অন্তত হাসি মুখে থাকবে। হ্যাঁ হচ্ছে একই সাথে তার কি জানি হচ্ছে এটা আসলে মজার ছলে বলছি, তবে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা মানে আমি বাদে বাকি যারা থাকে খুবই ট্যালেন্টেড থাকে। আমি যদি বলি যে কেন দিবে না, কারণ বাংলাদেশে যত স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে তাদের কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুব হাই। পরশ ভাই মন্ত্রণালয়ে কাজ করছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। শাওন ভাই MBA করা, আবু হেনা রনি ভাই যে মিরাকেল 6 এর চ্যাম্পিয়ন, সে রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করা। আর আমি যদি বলি সজল ভাইয়ের নাটকে দেখি, ভাড়ামে দেখি, অনুষ্ঠান দেখি, সজল ভাই বসুন্ধরা গ্রুপের একটা ক্যাপিটাল FM এ সে হেড এবং একই সাথে সে মিডিয়া পার্সোনালিটি। পাবেল ভাই নাটক করছে। প্রত্যেক জনের ব্যাকগ্রাউন্ড খুব ভালো। তারা যে টেলিভিশনে মুখ দেখাচ্ছে না দেখাচ্ছে এটা কোনো ম্যাটারই করছে না, তারা কিন্তু টেলিভিশনের পিছনে আগে কাজ করছে। এবং আমি নিজেও আমি কতটুকু টেলিভিশনের সামনে আসছে এটার ম্যাটার কাজ করাচ্ছে, আমি কিন্তু এখনো কাজ করে যাচ্ছি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং। কারণ এই যে ক্রিয়েটিভ সেক্টরে কাজ করার যে ওয়েটা, সেটা কিন্তু স্ট্যান্ড আপ কমেডিয়ানদের চেয়ে ভালো কেউ জানে না। ইনস্ট্যান্ট স্ক্রিপ্ট লেখা, ইনস্ট্যান্ট আইডিয়া মেকিং করা, তাদের কাছে কন্টেন্ট তৈরি করা, তাদের সাথে ক্যামেরা রোলিং, যে পাওয়ার প্লে, তাদের যে স্মুথ, সেটা আসলে অন্যান্য জায়গা থেকে আসা খুব কঠিন। সো আমি ওইটাই বলছিলাম না প্রথমে, যে এই যে 6 মাসের জার্নিটা আমাকে 60 বছর আসলে এগিয়ে রেখেছে, এবং এই জার্নিটা আসলে আমার আজীবন স্মৃতির মতো। সো এই যে এখন আমি কন্টেন্ট নিয়ে কাজ করছি, টেলিভিশনে কাজ করছি, পিছনে কাজ করি, সামনে কাজ করছি, প্রথম আলোর মতো একটা প্ল্যাটফর্মে আমি কাজ করছি। তো সেই পিছনে সকল কিছুর পিছনে অবদান হচ্ছে মিরাকেল বা স্ট্যান্ড আপ কমেডি। স্ট্যান্ড আপ কমেডি আমি চর্চা করি বা না করি, স্ট্যান্ড আপ কমেডির চর্চাটা আমাকে আসলে যে কোনো কাজ করতে আসলে বেশি ইন্সপায়ার করে এবং এটা উদ্বুদ্ধ করে, এবং এই চর্চাটাই আসলে আমার কাজের দক্ষতা বৃদ্ধি করেছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আজকে অনেক কিছু জানতে পেরেছি, এবং আমি যতটুকু আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে আজকে সারা রাত যদি আমি কথা বলি তারপরে কথা শেষ হবে না। আর আপনি সত্যি, আপনি যেটা বললেন যে আমি বাদে সবাই ট্যালেন্টেড, অ্যাকচুয়ালি এটা কোনোভাবেই না। কারণ আপনার সাথে আমি কথা বলে যা বুঝতে পারছি যে আপনার প্রত্যেকটা কথা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে মনে হচ্ছে ইউনিক, মনে হচ্ছে না যে কোনো এক জায়গায় শুনেছি, মনে হচ্ছে আজকে প্রথম শুনতে পারছি। আপনি কি বই টই লেখেন নাকি? হ্যাঁ, আমি অলরেডি 4টা বই দেখে ফেলেছি। 2022 সালে মিরাকেলকে কেন্দ্র করে মিরাকেল এক্সপ্রেস ছিল। এরপর আমি সেন্স অফ হিউমারকে কেন্দ্র করে একটা বই লিখেছিলাম, ফিলিং চিলিং। এরপর আমার বই ছিল লাফটার চ্যালেঞ্জ। এরপর আমি পরে চিন্তা করলাম সাহিত্যের প্রতি আমার একটা ঝোঁক আছে, কারণ আমি প্রচুর বই পড়ি, ছোটবেলা থেকে বই পড়ি, এবং মানে মনে হয় না যে আমি হচ্ছে আমার আর কোনো কিছুতে সুখ আছে বই পড়ার ক্ষেত্রে। তো আমি এর পরবর্তীতে একটা কাব্যগ্রন্থ লিখেছিলাম, পাঁজর জোরে কোলাহল। আপাতত 4টা বই আমার আসলে হার্ড কপি আছে, আর এভাবে আসলে বইটিতে আমি সফট কপি লিখে যাচ্ছি। এই তো, যাক ভালো। সো আজকের অনুষ্ঠানের শেষ একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে এখন আপনি আপনাকে যে অবস্থানে দেখছেন, আগামী 5 বছর পরে আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমি আগামী 5 বছর পরে আসলে সবচেয়ে সুখী থাকতে চাই। যখন মানে যেই বিষয়, সেই সময়টা যাতে আমার অনেক কিছু করার ছিল, আফসোস না থাকে, আর সেই সময়টা আসলে অনেক কিছু করে ফেলেছি, সেই বিষয়টা যাতে আমার ভিতরে কাজ না করে। 5 বছর পরে আমি অর্থবান হতে পারবো কিনা জানি না, কিন্তু এমন লাইফ লিড করতে চাই যে লাইফটা আসলে আমাকে মানসিক শান্তি দেবে। এই তো।
আপনার কথা একদম অসাধারণ, অসাধারণ। জানি না দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে রাশেদ ভাইয়ের কথাবার্তা, এবং তার অ্যাকচুয়ালি তার যে ট্যালেন্ট আছে এটা আসলে তার কথাবার্তা শুনলেই বোঝা যায়। হ্যাঁ, এবং মানে মানুষকে হাসাতে পারা, মানুষকে ইন্সপায়ার করতে পারা, সব ধরনের ট্যালেন্টই তার মধ্যে আছে। সো আমাদের আজকের এই এপিসোডটা খুব অনেক ইন্টারেস্টিং হয়েছে, আমি খুব মজা পেয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, এবং কেমন লেগেছে সেই জিনিসটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের যে এই শো দি ক্যাপ্টেন্স এরিনা প্রেজেন্টস দি ক্যাপ্টেন্স শো উইথ ইবনুল নিয়মিত হবে, প্রত্যেক সপ্তাহে হবে বৃহস্পতিবার রাত 8:30-এ। এক এক সময় এক একটা গেস্ট নিয়ে আসবো। আজকে যেমন একটা মানে বিখ্যাত একজন গেস্ট নিয়ে এসেছি, দি মিরাক্কেলের ফাইনালিস্ট রাশেদ ভাই। তো পরবর্তীতে আরো অনেকেই আসবে। রাশেদ ভাই, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কিছু বলতে চান? সেটা হচ্ছে বেশি বেশি পানি পান করুন, নিজের সুস্থ থাকুন, যত্ন নিন, আর হাসুন, কারণ যে দিনটা আপনি হাসবেন না সেই দিনটা আসলে ওয়েস্টেড। আচ্ছা, লাস্ট একটা বিষয় বলে রাখি, ঠিক আছে? এই যে আপনি যে পুরো জুসটা খেলেন, আমি এতটুকু খেলাম, হ্যাঁ জুসটা এত মজা লেগেছে, বলেন তো কেন? কারণ এটা স্পন্সর ছিল বলে নিজের টাকা থেকে কেনা হয় না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দি ক্যাপ্টেন্স এরিনার ওদের একটা জুস কর্নার আছে। আচ্ছা, এখানে জুস কর্নারের জুস খুবই মজা, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, এবং নর্মালি ক্যাপ্টেন্স এরিনাতে যারা এখানে খেলতে আসে তারা আসলে রিফ্রেশমেন্টের জন্য এই জুসটা মানে ট্রাই করে। তো এখানে বিভিন্ন ভেরিয়েন্টের জুস আছে। তো আপনি যেহেতু শেষ করে ফেলছেন, বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ওদের জুসটা কত মজা। এই জুসটা খুব মজার ছিল, আর আমি খুব চেষ্টা করতেছিলাম যে শুটিং শেষ হওয়ার আগে জুসটা যাতে আমি শেষ করতে পারি, কারণ আপনার শুটিং শেষ হওয়ার পরে আসলে জুস খাওয়ার মতো সিচুয়েশন থাকে না। তো জুসটা ট্রাই করার জন্য অবশ্যই আপনারা আসবেন দি ক্যাপ্টেন্স এরিনাতে, এবং এখানে যারা যারা টার্ফে খেলতে চান, এখানে সুন্দর পরিবেশ আছে, এবং এখানে গেমিং জোন আছে। গেমিং জোনের নাম হচ্ছে দি ক্যাপ্টেন্স কনসোল। এখানে আপনারা সব ধরনের ভিআর গেমস থেকে শুরু করে, মোস্তফা গেমস থেকে শুরু করে, ড্রাইভিং থেকে শুরু করে অনেক ধরনের গেম খেলতে পারবেন। সো যারা যারা খেলতে চান চলে আসুন দি ক্যাপ্টেন্স এরিনাতে, এখানে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।